ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ১৭ শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। একই এলাকার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩ জনের সবাই ফেল করেছে। একইভাবে ফেল করেছে দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ১১ জনই। রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জনের সবাই ফেল। লেখাপড়া করাইতি তাহলে তো পাশ করতি, তো একজনও তো পাশ করে নাই। এর চাইতে আসলে লজ্জাজনক আমাদের আর কোনো কিছুই নাই। সভাপতি সেক্রেটারি ওই সংগঠন দুর্বল এবং স্কুলের যে শিক্ষক আছে তারাও দুর্বল শিক্ষার্থীরা মূলত ভর্তি হয়, কেন পাশেই শহরে দুটো বড় স্কুল, ম্যাক্সিমাম ভালো ছাত্রছাত্রী ওখানে চলে যায়। যে কারণে শ্রেণীর পরীক্ষা বেশিরভাগই গরিব, কাজকর্ম কাছে স্কুল যাতে আনতে কষ্ট হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ বিদ্যালয় থেকেও এবার কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এসএসসিতে। আমি এই স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু সে সময় লেখাপড়ার মান ভালো ছিল, কিন্তু এখন আমারই ছেলে পড়ে, কিন্তু লেখাপড়ার মান দেখে তো আমারই হিমশিম খাইতে ইচ্ছা করে। এই স্কুলের পাশেই আরও 2টা ভালো ভালো স্কুল রয়েছে। 1 থেকে ক্লাস 10 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলায় সেই পরিমাণে শিক্ষক নেই। এছাড়াও কিছু অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের সমস্যা রয়েছে। সারা দেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১34টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানের কারণ দর্শানোর জবাবের পর নেওয়া হবে সিদ্ধান্ত। কেন হলো এরকম, এগুলো ওনাদেরকে লিখিতভাবে জানতে চাইবে। আমরা এগুলো কর্মপরিকল্পনা করে রেখেছি। আমরা খুব এই সপ্তাহের মধ্যেই ওনাদের কাছে চিঠি যাবে, ঠিক করতে হবে আপনাদের ছাত্র দেব কি দেব না, নতুন ভর্তি যোগ্যতা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ব্যবস্থা না নিলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না। ওই ক্যাচমেন্ট এরিয়ায় আমার আদৌ কতজন শিক্ষার্থী, কতটা স্কুল আছে, আদৌ সেই স্কুলের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে, সে বিদ্যালয়গুলো বাতিল করে দেওয়া উচিত বা বন্ধ করে দেওয়া উচিত। ওই ধরনের শিক্ষকদেরকে আমরা পার্শ্ববর্তী কোনো মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাদেরকে একীভূত করতে পারি। এর আগে গত বছর এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ২০২২-২৩ অর্থবছরে আউশ, আমন ও বোরো মিলে ১,১৬,০০,০০০ হেক্টর জমি থেকে চাল উৎপাদন হয় ৩,৯১,০০,০০০ টন। একই সময়ে চাল, গম ও ভুট্টা মিলে খাদ্যশস্য পাওয়া গেছে ৪,৬৭,০০,০০০ টন। এছাড়া এ সময়ে আলু, শাকসবজি, তেলবীজ, ডাল ও পেঁয়াজ সহ ৩,৯০,০০,০০০ টন খাদ্যশস্য উৎপাদন হয়। এর সঙ্গে হাঁস, মুরগি, গরু, ছাগল, মাছ মিলে প্রাণী সম্পদ থেকে প্রায় ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান আসে। কৃষি ও প্রাণী সম্পদের এই সক্ষমতাই আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের পরও বাংলাদেশকে খাদ্য সংকটে ফেলেনি। কিন্তু আগামী বছরের পর কি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি ও প্রাণী সম্পদে ব্যবহৃত কীটনাশক, বালাইনাশক ও ভ্যাকসিনে বাংলাদেশ এখনও প্রায় পুরোপুরি বিদেশ নির্ভর। ২০২৬-এ এলডিসি গ্র্যাজুয়েশন হলে সংকুচিত হবে এ খাতের অবাধ স্বাধীনতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষি সেক্টর। রাসায়নিক সার, বীজ এবং কীটনাশক, এগুলো প্যাটেন্টেড প্রোডাক্টগুলো আপনার ২৬ সালে পরে এসে আমরা দেশীয় কোম্পানি যারা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করে ওই বহুজাতিক কোম্পানিকে তার প্রতিযোগিতা করে এখানে সাস্টেইন করা, এটা সম্ভব হবে না। এই ব্যবসা আপনার প্যাটেন্ট প্রোডাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং কৃষককে অনেক বেশি লাভে এই সমস্ত কীটনাশক ক্রয় করতে হবে। বিশ্লেষকরা মনে করেন, খাদ্য নিরাপত্তার প্রশ্নে সরকারের উদাসীন থাকা উচিত নয়। খাদ্য এমন একটা জায়গা যে যত এলডিসিতে যাই না কেন, ক্রিটিক্যাল সময় আসে তখন খাদ্য আমরা বাইরে থেকে আমদানি করতে চাইলেও সহজে আমদানি করা যায় না। যার জন্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বা কৃষি উৎপাদনে আমরা কারোর উপরে যেন ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে। সরকার যদি এ ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে তাহলে আমাদের জন্য এটি খুব সুখকর ভালো কিছু হবে না। এই অবস্থায় দ্রুত এলডিসি পরবর্তী কৃষি খাতের অভিঘাত নিয়ে প্রস্তুতি নেয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। অনতিবিলম্বে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ন্যায় অ্যাগ্রোকেমিক্যালস ইন্ডাস্ট্রিকে অনুরূপ নীতিমালা দ্বারা, আইন দ্বারা সুরক্ষিত করতে হবে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনের মাঝামাঝি সময় থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর আমেরিকায় অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে আসেন মানববন্ধন, তহবিল গঠন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে নানা পদক্ষেপ নেন। তারপর আসে রেমিটেন্স বন্ধের ঘোষণা। লন্ডনের হাইড পার্কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অন্তত 500 বাংলাদেশি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের সংহতি এমন ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু প্রবাসী সেদেশের আইন লঙ্ঘন করে শাস্তির মুখোমুখি হন। 5ই আগস্টের পট পরিবর্তনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ছাড়া পান তারা। দেশের গণতন্ত্র রক্ষায় প্রবাসীরাও নীরব দর্শক হয়ে থাকেননি, বরং দায়িত্বশীল কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন সে সময়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পানি কমা বাড়ায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বেশ কিছু ইউনিয়নে আবারও দেখা দিয়েছে নদীর তীব্র পার ভাঙন। ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া, কটিয়ার ভিটা, উত্তর উড়িয়া, কালাসোনা, সদরের মোল্লার চর, তিস্তা নদীর সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, কারেন্ট বাজার ও পুটিমারি সহ প্রায় 20 এলাকায় শুরু হয়েছে এই ভাঙন। এতে হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা ও মসজিদ সহ ফুলছড়ি উপজেলার ক্রসবাদের 2টি আশ্রয়ন প্রকল্পের প্রায় 5 শতাধিক পরিবারের বসতভিটা। অব্যাহত ভাঙনে দিশেহারা স্থানীয়রা। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কোনো মতো একটা আশ্বাস দিয়ে খালি কয়েকটা বস্তা জব করে দিয়া গেছে। আমরা তো বিপদ থেকে এখনো তো রক্ষা পেলাম না। আমার ঘরে কোনো জায়গা জমিন নাই, যেগুলো আছে সব কিছু নদী ভাঙি গেছে। নদী গর্ভে যাইতে 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 আমাদের এই গরিব সহায়তায় মানুষের জন্য কোথাও আশ্রয় নাই। এদিকে ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এই নদী ভাঙন প্রবণ যে এলাকাগুলো আছে এগুলো চিহ্নিত করে সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করেছি। এই উপজেলার 12 কিলোমিটার এলাকায় নদী ভাঙন রক্ষার জন্য আমরা একটা উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা ইতিমধ্যেই বোর্ডে প্রেরণ করেছি। বিশেষ করে সদর, সুন্দরগঞ্জ এবং ফুলছড়ি উপজেলার যে নদী ভাঙন যে সমস্যাটি আছে এটার স্থায়ী সমাধান হয়। ত্রাণ বা অস্থায়ী সমাধান নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। জয়পুরহাট জেলায় এরই মধ্যে 2050 হেক্টর জমিতে আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে। আশা ফলনও হবে আশানুরূপ। তবে গত মৌসুমে আলু ও বোরো ধান নিয়ে লোকসানের মুখে পড়ে এবারও শঙ্কায় কৃষক। গত মৌসুমের লোকসান কাটাতেই এবার আমন রোপণে আগ্রহী হয় কৃষক। তবে ধানের দাম ভালো নিয়ে শঙ্কা যেন কাটছে না তাদের। এমনিতেই সার, কীটনাশক ও মজুরি সহ অন্যান্য উপকরণের দাম বেশি হওয়ায় বেড়েছে ধানের উৎপাদন। তার উপর ধানের দাম কম হলে আশানুরূপ ফলনেও লাভের মুখ দেখবে না কৃষক। এই অবস্থায় আগামী মৌসুমে ধানের দাম বাড়ানোর দাবি কৃষকদের। যে ধানটা আমরা লাগাচ্ছি এই ধানটা অনেক কষ্ট করে লাগাচ্ছি, কি হবে বাজার এটা বলা পারি না। ঔষধের দাম বেশি, সারের দাম বেশি, তার মধ্যে কোনো জায়গা আমাদের তো কেউ তো ছাড় দিচ্ছে না। এইবার যদি আমরা ধানের দাম না পাই তাহলে আমরা বিগত লোকসানের সাথে সাথে এইবারের লোকসানে আমরা একেবারে মারা যাব। আমাদের মাননীয় সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের ধানের দাম যেন বাড়াইয়ে দেয়। তবে কৃষি বিভাগের আশা কাঙ্ক্ষিত ফলনে এবার লাভবান হবেন কৃষকরা। আমরা আশা করছি সময়ের মধ্যেই এই রূপামন ট্রান্সপ্লান্টিংটা সম্পন্ন হবে, তারা ফলন বেশি পাবে এবং লাভবান হবে। জেলায় এবার ৬৯,৮৫০ হেক্টর জমি থেকে 2,21,535 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। গেল 1 জুন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চাইনিজ এগ্রিভোল্টাইজ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বেজা এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপের মধ্যে একটি সমঝোতা হয়। প্রকল্পটি পাশ হয়েছিল 2017 সালে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান হবে 2 লাখ মানুষের। 2018 সালে প্রকল্পের জন্য 3037 একর জমি রেজিস্ট্রি করে হস্তান্তর করা হয় বেজার কাছে। এর মধ্যে খাস জমি ছিল 1000 একর।
আরসিএস ও এস খতিয়ানে ব্যক্তি মালিকানাধীন ১৫০০ একর ভূমি বিএস এর সময় ১ নম্বর খতিয়ানভুক্ত হয়ে যায়। তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ভোগ দখলে থাকা জমি ছাড়তে নারাজ বাসিন্দারা। এ নিয়ে ২০১৯ সালে আদালতে মামলা হলেও জারি হয় স্থিতাবস্থা। সিএস রেকর্ড আমার নামে, এস রেকর্ড আমার নামে, কিন্তু বিএস আমাকে সরকার আমাকে ডাকে নাই, সরকার আমাকে ডাকে নাই। বিএস কিভাবে করছে আমরা জানি না। এই জায়গা জমি যদি আমার বাপদাদের কাছে নেগা, তাহলে আমরা কি দূরে চলবো আর কি দূরে খামো আর কোথায় আমরা যাবো? আমাদের বাপদাদের কাছে বিটাবাটি থুয়ে আমরা কই যাবো? আর আমাদের বিন্দু পরিমাণ রক্ত থাকতো মানে আমরা দিতে রাজি না। তাতে থমকে যায় অর্থনৈতিক অঞ্চলের কাজ। তবে সম্প্রতি জেলা প্রশাসন এই জমি অর্থনৈতিক অঞ্চলের জন্য লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কাজ শুরুর আগে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন প্রয়োজন বলে জানান আইনজীবী। কোনো রকমে কেউ বিএসএ মালিক হইলে সে মালিক হয়ে যায় না, এবং এটা নিয়ে আইনি সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ আশ্রয়স্থল সেই হাইকোর্টে রিট পিটিশন আছে, এবং সেই রিট পিটিশনে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া আছে। আমরা চাই আইনের বাস্তবায়ন হোক, আইনকে আমরা শ্রদ্ধা করি, সরকারও শ্রদ্ধা করতে হবে। ভূমিগুলো সরকারি খাস জমি দাবি করে ক্ষতিগ্রস্ত বাসিন্দা ও কৃষকদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সেইখানে অনেক দিন যাবতীয় আমাদের অনেক কৃষকরা এখানে বসবাস করেন এবং তারা কিছু দাবি করছেন যে তারা যদি এখানে অর্থনৈতিক অঞ্চল হয় তারা আসলে অসহায় হয়ে পড়বে। যদি এরকমটা মনে হয় যে তাদের রাইট আছে এবং তাদেরকে কিছু ক্ষতিপূরণ বা পুনর্বাসন করা দরকার, সেই বিষয়ে বেজার সাথে আমরা চিঠি চালাচালি করছি, হয়তো একটা সমাধান আসবে। পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমি জটিলতা কাটিয়ে দ্রুত অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু করার তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ঢালের মতো রক্ষা করেছে বাংলাদেশকে। আর সুন্দরবনের অলংকার রয়্যাল বেঙ্গল টাইগার অতন্দ্র প্রহরী। কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে আশঙ্কাজনক হারে কমছিল বাঘের সংখ্যা। ফলে নড়ে চড়ে বসে বন বিভাগ। উদ্যোগ নেওয়া হয় ঝুঁকি কমিয়ে বাঘের সংখ্যা বৃদ্ধির। গেল ৬ বছরে দেশে বাঘ বেড়েছে ১১টি। সবচেয়ে বেশি বেড়েছে খুলনায়, কমেছে সাতক্ষীরায়। সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বাঘের গুরুত্ব অপরিসীম। তাই জলবায়ু পরিবর্তনে ঝুঁকির পাশাপাশি মানবসৃষ্ট ঝুঁকি কমিয়ে প্রাণীটির সুরক্ষা ও সংরক্ষণের বিকল্প নেই, অভিমত বিশেষজ্ঞদের। পেশাগত কারণেই হোক, চৌর্যবৃত্তির কারণেই হোক, ডাকাতির কারণেই হোক, আমি সবভাবে আমরা বলি যেভাবে প্রবেশ করছে সেটা কিন্তু বাঘের জন্য অনুকূল কোনো পরিবেশ না এটা। এবং আমরা জানি না যে কত বাঘ কিভাবে হত্যা করা হয়। বাঘ এবং পশুদের ওখানে মানুষের যদি আবাসস্থলে বেশি চলাচল থাকে, অনেকাংশে বাঘ মারা না গেলেও বাঘের বংশবৃদ্ধি বা বাঘের প্রজনন ক্ষমতার ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন কর্মকর্তারা। এত কষ্ট করে এই চোরা শিকারীরা শিকার করতে কেন যাচ্ছেন? তার মানে এর পেছনে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে। তাদেরকে আসলে বের করতে হবে রুটটা কোথায়, কেন যাচ্ছে, ডিমান্ডটা কোত্থেকে আসছে। নয়নাভিরাম সুন্দরবনে এখন আগের তুলনায় বাঘের দেখা মিলছে বেশি। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়াতে হলে বন বিভাগের পাশাপাশি স্থানীয়দেরও কাজ করতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর জেলার রামগতি পৌরসভার ৮% জমি দলীয় প্রভাব খাটিয়ে দখল ও সেখানে মার্কেট নির্মাণ করেন সাবেক মেয়র মেজবাউদ্দিন। সরকারি জায়গা অবৈধ দখলের অভিযোগে ২০২০ সালে উপজেলার সহকারী কমিশনার বন্ধ করে দেন মার্কেটের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে মেজবাউদ্দিন সহকারী কমিশনারকে বদলি করান, পরে বিনা বাধায় মার্কেট নির্মাণ করেন। প্রশাসন বন্ধ করেছে, প্রশাসনকে এখান থেকে রিলিজ করে ট্রান্সফার করে তারা আবার সেখান থেকে কাজ শুরু করছে। অ্যাডভান্স মেয়র নিচ্ছে ১২০০ মেয়র। আমার এটা দুটো অংশ, ওরা দুই ভাই, এক ভাই নেয় আপনার ৯,০০০ টাকা আর মেয়র নেয় ৯,০০০ টাকা। ক্রেতাদের ওঠা নামায় অসুবিধা দূর করতে সাবেক মেয়রের চাপে মার্কেটের সামনের রাস্তায় পৌরসভার ৯ লাখ টাকা খরচ করে ২ দফায় আরসিসি ঢালাই দেয়া হয়। সরকারিভাবে একটা হয়েছে, আবার রিডালাই হয়েছে। এখানে সিঁড়িগুলা আরো নিচে আসছিল, তো ওইটাকে উপরে নেওয়ার জন্য যাতে ওইটা রাস্তাটা হয়ে যায়, আবার ডাবল দখল করা সরকারি জায়গা চিহ্নিত করে ভূমি অফিসকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ডেকে তাকে নির্দেশ দিয়েছি জায়গাটা চিহ্নিত করে অফিসিয়াল রেকর্ডপত্র যাচাই বাছাই করে তিনি আমাকে এই জায়গাটা কার, যারা
মার্কেট নির্মাণ করলো, ওনাদের কাছে কী কাগজপত্র আছে এবং আমাদের সরকারি রেকর্ডে আমাদের কাগজপত্রে কি আছে এগুলো যাচাই বাছাই করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক মেয়রের এই অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।